রাজনৈতিক দলের পর প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের সংলাপ, মতের ভিন্নতা থাকলে একে অপরের শত্রু নয় বললেন ডক্টর ইউনূস। থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক, আমরা সবাই একই পরিবারের সদস্য। ঐক্য করতে গিয়ে বাকশাল করলে তা কাজে আসবে না, মত মঈন খানের। ভারতীয় ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা রাজনীতিকদের। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। সবাই ঐক্য, জাতীয় ঐক্য। আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করে, তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছিন্ন থাকবো না। মিথ্যা প্রচারণা বন্ধ করেন। দু দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, এত সহজভাবে জিনিসটা নেবেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী সপ্তাহে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। আলোচনায় গুরুত্ব পাবে পানি বন্টন ও বাণিজ্য ইস্যু, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। নিষেধাজ্ঞা বিশেষ ট্রাইব্যুনালের। বিটিআরসিকে দ্রুত কন্টেন্ট সরানোর নির্দেশ। ফেসবুক, এক্স, ইউটিউবকে দেয়া হবে আদেশের কপি। চাইলেন নতুন আইজিপি। হারুন মনিরুলরা কোথায় জানে না পুলিশ, আইনের আওতায় আনার ঘোষণা। আরো কমে আসলে আমরা কমে বেচতে পারবো। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে। খাদ্যপণ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড, চড়া দামে বেসামাল ক্রেতা। বাজার নয়, সরবরাহ ব্যবস্থাপনায় সংকট দেখছে অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি। এবং অনাস্থা ভোটে হারের পর ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ। 60 বছরে এমন ঘটনা প্রথম, বলছে ফরাসি গণমাধ্যম। মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের মানুষ একে অপরের শত্রু নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, দোষীদের বিচারের আওতায় আনার দায়িত্ব সরকারের। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্য রাখেন তিনি। ডক্টর ইউনূস বলেন, তথ্যের গরমিল করে সংবাদ উপস্থাপন করা হচ্ছে। বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় দিনের এই সংলাপ শুরু হয়। এতে যোগ দেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেতাদের পাশাপাশি অংশ নিয়েছেন বিভিন্ন মন্দিরের পুরোহিত, ধর্মীয় উপাসনালয়ের যাজকরা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার রুখতে বাংলাদেশের করণীয় নিয়ে ধারাবাহিক সংলাপ করছেন প্রধান উপদেষ্টা। সূচনা বক্তব্যে তিনি বলেন, সঠিক তথ্য প্রবাহের মাধ্যমে দোষীদের ধরতে হবে, যাতে অন্যরা সেই পরিণতি দেখে শিক্ষা নিতে পারে। অন্তর্বর্তী সরকার প্রকৃত তথ্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চায় বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে। সব দিক থেকে খবর না হচ্ছে না, ওই যে এক খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে। এটা ঠিক না, এটার অবসান হতে হবে। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই, এটা অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে। তথ্যের মধ্যে গরমিল কেন? তা কি ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার? আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার? সত্যটা কোথায়? এই সত্য, প্রথম কথা হলো আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো গোলমাল নাই, এটা আপনাদেরকে নিশ্চিত করা। জাতীয় ঐক্যের ডাকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন ধর্মীয় নেতার
সংলাপ শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়, যদি আইনে পথ খোলা থাকে তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়, কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার। সবাইকে ধন্যবাদ, সবাইকে সিস্টার শ্রদ্ধেয় সম্মানিত সমস্ত প্রেস মিডিয়ার ভাইয়েরা বোনেরা, আমি সিস্টার রেবা ভেরোনিকা ডিকোস্তা, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্ট কাউন্সিলর, লক্ষ্মীবাজার। আজকের এই সুন্দর সমাবেশে এসে আমার খুবই ভালো লেগেছে যে আমরা প্রত্যেকে ধর্মগুরুগণ একটা ঐক্যমতে এসেছি যে আমরা সম্প্রীতির দেশ চাই। তবে আমার একটাই শুধু সংবাদ থাকবে মিডিয়ার মধ্য দিয়ে, মিডিয়া যেন কোনোভাবেই অন্যায় ভুল সংবাদ সম্প্রচার না করে। দ্বিতীয়, যুব সমাজ যারা নাকি বাংলাদেশের এই নতুনভাবে একটা স্বাধীনতার কথা চিন্তা করেছে, তারা যেন সবসময় সংযমী জীবন, সহনশীল ধৈর্যশীল জীবন যাপন করে, যেন কোনোভাবে যুব সমাজের যেই ব্যক্তিত্ব, যে লিডারশিপ, যে সম্মান, যে মর্যাদা কোনোভাবে যেন ধ্বংস না করে। আমি চাই প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নতুনভাবে জাগ্রত হবে সোনার বাংলাকে সুন্দরভাবে গড়তে, প্রত্যেক ধর্মের সবাইকে সম্মান দিতে। সবাইকে ধন্যবাদ। দেখি দাদা, উনি বসুক, উনি শুনেন, উনি আগে বলবেন, বলার পরে আমাদের হিন্দু ভাই বোনদের যদি কোনো প্রতিনিধি থাকে উনি বলবেন, তারপরে আমাদের অ্যাডভাইজার মহোদয় একটু কথা বলবেন। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি ভিক্ষু সুনন্দ প্রিয়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। আমাদেরকে আজকে প্রধান উপদেষ্টা মহোদয় ডেকেছেন, আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক সেখানে উপস্থিত ছিলাম। খুবই শান্তিপূর্ণ এবং আন্তরিকভাবে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এতক্ষণ যে সময় দেবেন আমরা ভাবতে পারিনি। যে আমরা চাই, আমরা ওনার কাছে আবেদন করেছি দেশে সম্প্রীতি যেন বিরাজ থাকে, সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি, যে আমাদের যে একটা ঐতিহ্য, বাঙালি জাতির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে, আমরা সেই কথা বলেছি। উনি আমাদের সমস্ত কথা শুনেছেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন, আমরাও সেই কামনা করি। ধন্যবাদ। আমরা অবশ্যই বলেছি আমরা ভালো আছি, আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি, ওনাকে জানিয়েছি। ভারতীয় মিডিয়ায় যে অপপ্রচারগুলো হচ্ছে এই ব্যাপারে তো নিশ্চয়ই আপনারাও কষ্ট পাচ্ছেন, আপনারাও তো বাংলাদেশী। এটা আমি বলি, আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। আমরা চাই আমাদের পজিটিভ, আমরা আমাদের দেশের কথাই আমরা প্রচার করবো, যেটা ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করবো। আমরা এই দেশে ভালো আছি, আমরা শান্তিতে আছি। আমি প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আমি প্রধান উপদেষ্টা, কাউন্সিল ফর ইন্টারফেথ হারমোনির আমি চেয়ারম্যান। আমি একটি কথা বলতে চাই, আমরা একটা মানবিক রাষ্ট্র চেয়েছিলাম এবং যেটা 5ই আগস্টের পর সেটা আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন ছিল আমাদের মধ্যে, আমরা সকলেই কিন্তু এই দেশের নাগরিক, আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই। এই জন্য প্রধান আমি বলছিলাম যে একটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন, যেটাতে সকল ধর্মবর্ণ জাতিগোষ্ঠী আসবে এবং নির্গোষ্ঠী সহ এই দেশের সকল মানুষ আসবে এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেরকম লিডার আমরা এনে এই দেশের মিশনগুলোকে, ঢাকাস্থ যে কূটনীতিক মিশনগুলো আছে, যারা আমাদেরকে দেখুক যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই। এই জন্য আমার প্রধান বক্তব্য ছিল শান্তি সম্মেলন করে আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। এটা এক। আর দ্বিতীয়ত চেয়েছি আমরা বিভাগে এবং শান্তি সম্মেলন করে বিভাগে আমরা সেটা করতে চেয়েছি এবং আমরা কনফারেন্স করতে চেয়েছি এবং বিশেষ করে
আমাদের 4 ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে, এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয়, আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই। আবহমানকালে যে সংস্কৃতি, আমরা সেই রকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই। আজকে আমরা এই দেশের নাগরিক, সার্বভৌমত্ব, অধিকার এই দেশের সকল ক্ষেত্রে আমাদের যাতে এগুলো বিঘ্ন না হয়, আমরা সেইভাবে একটি সুন্দর একটা রাষ্ট্র চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই অবিনাশ দা এখন কথা বলবেন। অবিনাশ দা, আমাদের পুরো নামটা একটু, আপনার নাম পরিচয়টা একটু কথা বলুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকের আমার নাম অবিনাশ মিত্র, রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দির ধর্ম সহ সম্পাদক। আজকের আমরা দীর্ঘ সময় ধরে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে একত্রিত হয়েছি। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতিতে বিভিন্ন রকমের কথা হয়েছে এবং আমাদের কথাগুলো ধৈর্যের সহিত সকল উপদেষ্টারা শুনেছেন এবং আমাদের যে দুঃখ কষ্ট সকলার কথাই শুনেছেন। আরও বিশেষ করে আমাদের ভালো লাগতেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলার কথাই ধৈর্যের সহিত শ্রবণ করেছেন এবং সেইভাবেই আগাবেন, এটা আমাদের বিশ্বাস। আপনারা বাংলাদেশে তো অনেক ভালো আছেন, এই যে ভারতীয় গণমাধ্যম যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটাকে আপনাকে কিভাবে দেখছেন? আপনারা বাংলাদেশে কোনো সমস্যার মধ্যে আছেন কিনা সেটাও আমাদেরকে একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, এখানে আমরা বাংলাদেশে যারা আছি, এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি, কারোর মধ্যে কোনো বিভেদ নেই। তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। এখন এখানে আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি, কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ, আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। কিন্তু সেখানে বিশৃঙ্খলা কেন? যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব, যে করেছে, হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে, কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এখন ওই এক ব্যক্তি, সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট, সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো। কিন্তু এইটাকে পুঁজি করে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপরে একটা চড়া উঠিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল, এটা আমরা চাই না। আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকলার সমান অধিকার। এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরাও কখনো কোনো সময় কারু কাছে কারু মাধ্যমে যেন নির্যাতিত না হই, এবং যদি কেউ করে তাকে আপনারা তুলে ধরেন, তার বিচার করেন। তবে আর আমরা এই যে তারা যে হাসিলটা করছে এই সুযোগটাও পাবে না, হাসিলও তারা করতে পারবে না। রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে ব্রিফিং চলছিল, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ঐক্য করতে গিয়ে বাকশাল করলে তা কোনো কাজে আসবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দলটির নেতারা অভিযোগ করেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে থাকায় উগ্রবাদীরা উৎসাহিত হচ্ছে। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে একদিন আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকে থাকা বিএনপির অন্যতম শীর্ষ নেতা ডক্টর আব্দুল মঈন খান বৃহস্পতিবার তার মতামত তুলে ধরেন এক অনুষ্ঠানে। তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই, তবে এতে যেন বাকশাল ফিরে না আসে। ঐক্য অবশ্য প্রয়োজনীয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু আমি এই প্রসঙ্গে আপনাদের আরও একটু সতর্ক করে দিতে চাই। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য
ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব, ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে। এছাড়া আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা ভারতে থাকায় উৎসাহিত হচ্ছে উগ্রবাদীরা। বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। দেশের ভেতরে ও বাইরে সব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচিত সরকার প্রয়োজন দাবি করে সুষ্ঠু ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঘৃণা বিদ্বেষ ছড়ায় শেখ হাসিনার এমন বক্তব্য প্রচার এবং প্রকাশের ওপরে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে 5 আগস্টের পর দেয়া বিদ্বেষমূলক সব বক্তব্য দ্রুত সরাতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন বলছেন, শেখ হাসিনার ঘৃণা ছড়ানো বক্তব্য দেয়া এবং প্রচার করা আন্তর্জাতিক বিভিন্ন আইনেও অপরাধ। এতে তদন্ত বিচার কাজ ব্যাহত হবে। ভীতির মধ্যে থাকবেন মামলার সাক্ষীরা। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। একই সঙ্গে সেগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশনাও চাওয়া হয়। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশন বলছে, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, ইউটিউব, এক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা, এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন, যে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না, এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলেও জানিয়েছে প্রসিকিউশন। এর আগে গত 12 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়, যা এখনও প্রক্রিয়াধীন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহে ঢাকায় হচ্ছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেখানে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন সহ আলোচনা হবে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে। দুপুরে ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, শেখ হাসিনার ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি দিল্লিকে জানালেও জবাব দেয়নি। প্রকাশ করেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং। মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো মুখপাত্র হিসেবে যুক্ত হলেন পাবলিক ডিপ্লোম্যাসি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম। থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি নির্ধারিত বক্তব্যে মুখপাত্র জানান, আগামী সপ্তাহে ইউরোপের অনাবাসী রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। আলোচনা হবে রোহিঙ্গা, জলবায়ু, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক, GSP+ বিষয়ে। এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, ভারত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুক্তরাজ্যে একটি জনসভায় ভাষণ দেবে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এ নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইঙ্গিত দেন, আশ্রয়দাতারাই এতে সহায়তা করছে। মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। কিভাবে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না, এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। আগামী সপ্তাহে ঢাকায় হচ্ছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেখানে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন সহ আলোচনায় উঠে আসবে দ্বিপাক্ষিক বিষয়গুলো। 2 দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও। বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলা আলোচনাতে থাকবে। এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে। মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকে, ফলে ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হওয়ার সুযোগ কম। ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সাথে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফ্রান্সের
প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। বৃহস্পতিবার ইলিসি প্যালেসে প্রেসিডেন্টের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। এর আগে ফ্রান্সের পার্লামেন্টে 331 জন সদস্যের অনাস্থা ভোটে বার্নিয়ের 3 মাসের শাসনামলের ইতি ঘটে। প্রধানমন্ত্রী পদত্যাগের পর নতুন প্রশাসন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ ফরাসিরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মতের ভিন্নতা থাকলেও দেশের কেউ একে অপরের শত্রু নয়। ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সব সম্প্রদায়ের। ঐক্য করতে গিয়ে বাকশাল করলে তা কাজে আসবে না, মত বিএনপি নেতা মঈন খানের। ভারতীয় ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা রাজনীতিকদের। এবং আগামী সপ্তাহে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। আলোচনায় গুরুত্ব পাবে পানি বন্টন ও বাণিজ্য ইস্যু, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এ ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ের।